প্রথমেই থাকছে ডামি নির্বাচন করে একদলীয় বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। এদিকে জয়নুল আবেদিন ফারুক বললেন ৭ জানুয়ারির নির্বাচনে নিজেদের কবর রচনা করেছে হাসিনা। এরপর থাকছে নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে, হাসিনাকে চরম খেসারত দিতে হবে। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে চরম সংকটে আওয়ামী লীগ, সরকারের জন্য টিকে থাকার ৫ চ্যালেঞ্জ। সর্বশেষ থাকছে সীমান্তের ওপারে ফের গোলাগুলির শব্দ। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সত্যিকার প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের জন্য বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মেইন খান। তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের ন্যূনতম অধিকারও আজ সরকার হরণ করেছে। ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন করে দেশে একদলীয় সরকার কায়েম করেছে, দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। সেই কারণে গণতন্ত্র, ভোটাধিকার সহ মানুষের সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি রাজপথে নেমেছে। রাজপথে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কোটি কোটি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনব। পাকিস্তানের ২২টি পরিবারের পরিবর্তে আজ বাংলাদেশে ২২০টি ধনী পরিবার সৃষ্টি করেছে উল্লেখ করে মঈন খান বলেন, তারা দেশের সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপির অত্যন্ত একজন নিরীহ কর্মী ইদ্রিস আলী মোল্লা উল্লেখ করে স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, যেদিন গ্রেফতার হন তার আগে পর্যন্ত কেউ বলতে পারবে না তিনি এমন কোনো আইনের বাইরে কোনো কর্মকাণ্ড করেছেন যে কারণে তাকে গ্রেফতার হয়ে এভাবে জীবন দিতে হবে। আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম, এখানে যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে যেটা হয়ে যায় অপরাধ। মানুষের যে মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার আজকে দেশের মানুষ সব হারিয়েছে। আমরা তার প্রতিবাদে রাজপথে দাঁড়িয়েছি, রাজপথে কালো পতাকা দেখাতে চেয়েছি, রাজপথে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ সরকারের অন্যায় প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সেই ন্যূনতম মানুষের যে অধিকার তা পর্যন্ত সরকার আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে গেছে। তিনি বলেন, একজন তৃণমূলের মানুষের ওপর সরকারের কি প্রতিহিংসা থাকতে পারে, যার প্রমাণ ইদ্রিস আলী, যে কারণে তাকে ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যায়। হাসপাতালে অসুস্থ হলে কোনো চিকিৎসা পায়নি, ৫ দিন পরে তার মৃতদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের রাজনীতি করেন, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সম্পর্কে তিনি ওয়াকিবহাল আছেন। এ বিষয়ে তিনি সবসময় সচেতন। আমাদের নেতাকর্মীরা কে কোথায় কি অবস্থায় আছেন, দুঃখে আছে না কষ্টে আছে, সেটা আমরা কোনোভাবে লাঘব করতে পারি কিনা, সে কারণে এখানে এসেছি। একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা বাংলাদেশে আন্দোলন করছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এদেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল। ইদ্রিস আলীর কদমতলী থানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। এর চেয়ে বড় গর্ব আর কি হতে পারে? অথচ একজন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হয়ে তিনিও কিন্তু এ সরকারের রোষাল থেকে রেহাই পাননি। এ সময় ইদ্রিস আলীর সন্তানের দিকে তাকিয়ে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ তো রাজপ্রসাদ চায় না, লাখ লাখ কোটি টাকা চায় না। ইদ্রিস আলী কি লাখো কোটি টাকা চেয়েছিলেন? দশমতলা প্রাসাদ চেয়েছিলেন? তিনি ভোটের অধিকার চেয়েছিলেন, যার পরিণতি জেলে যেতে হয়েছে, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। সন্তান তার বাবা আর স্ত্রী তার স্বামী হারিয়েছেন। এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না। এদিকে জয়নুল আবেদিন বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে নিজেরা নিজেদের কবর রচনা করেছে। এ নির্বাচনে ৯৫% জনগণ ভোট দেয়নি, বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। তাই ৭ জানুয়ারি আওয়ামী লীগের পরাজয় হয়েছে এবং বিএনপির বিজয় হয়েছে। নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফখরুল বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমনপীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে। তিনি বলেন, মো. আখতারুজ্জামান মিয়া এবং নূরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্রসমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত সরকারের মধ্যে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ তাদের মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দলের নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের সকলের ঐক্য থাকলে ৫ বছর নয় ৫ মাসেই পরিবর্তন সম্ভব হবে। তিনি বলেন, একদফার আন্দোলন দমন করতে পারে নাই, আন্দোলন চলছে, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে প্রিন্স বলেন, তাদের অন্তর্জালা সৃষ্টি হয়েছে, সেজন্য তারা বিএনপির বিরুদ্ধে দিবারাত্র মিথ্যাচার করছে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণের কারণে আওয়ামী লীগকেই চরম খেসারত দিতে হবে।
বরং আওয়ামী লীগের পাতা ফাঁদে বিএনপি পানা দেওয়ায় বিএনপি জনগণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। সরকারের জন্য ৫ উদ্বেগের বিষয়। আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে। এই ক্ষমতা গ্রহণের ১ মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তারা অন্তত রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখতে পেরেছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রথম ১ মাসেই আওয়ামী লীগ সরকারের সফলতা ঈর্ষণীয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচিত বিএনপি এবং অন্যান্য নির্বাচন বর্জনকারী দলগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। কাজেই রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে আওয়ামী লীগ চাপমুক্ত। তবে সরকারের জন্য কিছু কিছু বিষয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়গুলোর সমাধান না করতে পারলে সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সরকারও এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং সরকারের সামনে ৫টি উদ্বেগের বিষয় আছে বলে সরকারের একাধিক নীতি নির্ধারক স্বীকার করেছেন। সরকারের জন্য যে বিষয়গুলো এখন সবচেয়ে বেশি উদ্বেগের তার মধ্যে রয়েছে ১. দ্রব্যমূল্য পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামনের রমজানকে সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই সময় যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সরকার একটা ভালো সমস্যায় পড়তে পারে বলে সরকারের মহল থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ২. বিদ্যুতের দ্বিমুখী সংকট। ১ মার্চ থেকে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি বন্ধ করলে জনগণকে ভোগান্তি করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার দরকার ছিল না বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ মনে করেন যে বিদ্যুৎ খাতে যে মূল্য সমন্বয়ের কথা বলা হচ্ছে সেটি কতটা যৌক্তিক তাও প্রশ্নসাপেক্ষ। সামনের দিনগুলোতে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ লোডশেডিংয়ের শঙ্কাও করছেন কোন কোন মহল। সবকিছু মিলিয়ে বিদ্যুৎ সরকারের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩. মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বকোন্দল বাংলাদেশের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত বিচক্ষণতা এবং দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে, কিন্তু এইভাবে সরকার কতদিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেটি এখন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ৪. ক্ষমতাসীন দলের অন্তর্কলহ। টানা চতুর্থবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ভেঙে পড়া, অন্তর্কলহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেপরোয়া মনোভাব। নির্বাচনের পরপরই ছাত্রলীগ লাগামহীন হয়ে উঠে পড়েছে। বারবার দলীয় কোন্দল বন্ধের জন্য আওয়ামী লীগ সভাপতি তাগাদ দেওয়ার পরও দলীয় কোন্দল বন্ধ হয়নি। সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই দলীয় কোন্দল আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে কেউ কেউ মনে করছে। দলীয় কোন্দল আওয়ামী লীগ সরকারের জন্য একটা বড় ধরনের দুর্ভোগের কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। ৫. দুর্নীতি। বর্তমান সরকারের জন্য দুর্নীতি হল একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দুর্নীতির বিরুদ্ধে সরকার শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা করেছে বটে, কিন্তু দুর্নীতি লাগাম টেনে ধরতে এখন পর্যন্ত পারছে না। বিশেষ করে অর্থপাচার, খেলাপি ঋণ, বিভিন্ন টেন্ডার বা কেনাকাটায় দুর্নীতি প্রবল আকার ধারণ করেছে। অর্থনীতি সংকট মোকাবিলা করার কোনো উদ্যোগই শেষ পর্যন্ত সফল হবে না যদি দুর্নীতি বন্ধ করা না যায়। আর এই ৫টি সংকটকেই সরকারকে অগ্রাধিকার হিসেবে নিতে হবে এবং এই বিষয়গুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মিদের সঙ্গে সংঘর্ষ চলছে। সংঘর্ষের প্রভাব এসে পড়ছে সীমান্ত এলাকা টেকনাফের হোয়াইকং ইউনিয়নের কয়েকটি গ্রামে। এ বিষয়ে হোয়াইকং কাঞ্জরপাড়া বাসিন্দার দেলোয়ার হোসাইন বলেন, দীর্ঘদিন গোলাগুলি ও মর্টার শেলের শব্দ বন্ধ থাকলেও নতুন করে গতকাল রাত থেকে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দ কানে লাগে। কখন যে সীমান্তে গোলাগুলি বন্ধ হবে জানি না। সীমান্ত এলাকায় যারা বসবাস করে তারা আতঙ্কে রয়েছে। আমাদের গ্রামে অনেকে কৃষিকাজ, লবণ চাষ, মাছের প্রজেক্টে কাজ করে সংসার চালায়।